নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। বিমস্টেক সিক্সথ সামিট মানে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন হয়ে গেছে ব্যাংককে 4 এপ্রিল, 4 এপ্রিল আজ থেকে, তারপরে আজ হচ্ছে 7 এপ্রিল। 3 দিন হয়ে গেল এবং এই 3 দিনে একটা জিনিস, অনেক জিনিস আলোচনা হচ্ছে। কি আলোচনা হয়েছে কি হয়নি, বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিভাবে মিথ্যে কথা বলছেন একের পর এক আলোচনার বিষয় নিয়ে, এসব নিয়ে তো আলোচনা হচ্ছে চতুর্দিকে। কিন্তু আজ অবধি এটা স্পষ্টভাবে বোঝা গেল না যে হঠাৎ কেন বৈঠকে বসতে এত আগ্রহ হলো বাংলাদেশের, এবং তারপরে আবার ওই 4 এপ্রিলে এত প্রথম থেকেই না করে যাওয়া এবং কোনো রকমভাবে বৈঠকে বসতে অস্বীকার করার পর তারপরে কেন হঠাৎ নরেন্দ্র মোদী বা বৈঠকে বসতে গেলেন? এটা কি স্বেচ্ছায়, ভারতের নিজস্ব কোনো হিসাবে, নাকি বিদেশের কোনো চাপ ছিল? কারণ একটা সময় কথা উঠেছে একটা বিদেশ থেকে বিদেশি একজন কূটনৈতিক তিনি সমানে ভারতের সাথে যোগাযোগ করে গেছেন এই বৈঠকের ব্যাপারে। তো আমরা আজকে এখন এই জায়গা থেকে আমরা আলোচনার মধ্যে একটু দেখতে চাইব যে কেন হঠাৎ বাংলাদেশ এই বৈঠকে বসতে গেল এবং তাদের একেবারে বারবার উপযাচক হয়ে, মানে ধরতে গেলে একেবারে পায়ে ধরা বৈঠকের জন্যে, এটা কেন? এটা কিন্তু খুব বেশি আলোচনার বিষয় হয়নি এখনো অবধি। আমরা আপাতত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, এর একটা কারণ আছে বলে আমরা মনে করি না, অন্তত আমার মনে হয় না। এর মধ্যে অনেকটা কারণ আছে সম্ভাব্য, এবং হয়তো সম্ভাব্য একটা কারণের জন্য এটা হতে পারে, আবার সব কারণগুলো মিলে গিয়েও এটা হতে পারে। প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইউনূস প্রশাসনের চরম ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার ফলে তাদের দিশেহারা অবস্থা। তাদের কোন দিকে দিশেহারা নয়, তারা সব দিকে দিশেহারা। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পের কথা বলুন, সব থেকে বড় শিল্প হচ্ছে তাদের ওই গার্মেন্টস তৈরি, পোশাক তৈরির ব্যবসা। সেই ব্যবসাটা শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। ভারত পর্যন্ত, ভারতের ব্যবসায়ীরা বলে দিয়েছে তারা তুলো দেবে না, কটন দেবে না, যেটা এর প্রধান কাঁচামাল। এটা তো হচ্ছে ধরুন ব্যবসার দিকে, মানে যদি ওই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং চলে যায় বাংলাদেশের, তার অর্থনীতি এমনিতেই শেষ। বহু কারখানা বন্ধ হয়ে গেছে, কিছু পুরনো স্টকে চলছে, কিছু কারখানা টিম করে জ্বলছে। সুতরাং এই তারা শিল্পে এই দিশেহারা। দ্বিতীয়ত, তাদের দেশে খাদ্য সামগ্রী অর্থাৎ খাদ্যবস্তু কোত্থেকে আসবে? চীন থেকে খাদ্যবস্তু নেই, একমাত্র মিয়ানমার থেকে কিছু চাল আনছিল। সেই চাল মাঝখানে ধরা পড়ার পর 4টে জাহাজ আটকে দিয়েছিল আরাকান আর্মি। সেই আরাকান আর্মিকে টাকা দিয়ে, কর দিয়ে সেখান থেকে আনতে হয়েছিল। ভারতে পাকিস্তান থেকে চাল নিয়ে গেল এক জাহাজ, 50,000 টন চাল, সেটা পচে যাওয়া চাল। সেটা শেষ পর্যন্ত জীবজন্তু, ওই মুরগি টুরগি খাওয়া, গরু খাওয়া, এইসবগুলো তাদের উপরে জন্য ব্যবহার করতে হয়েছে। ভারতকে পরে বলতে হলো চাল পাঠান। তো সব ব্যাপারে, খাবার দাবার সমস্ত কিছু ব্যাপারে ভারত সেটা ভারতের উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছিল ইউনূস প্রশাসনকে। অথচ দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয় দু দেশের মধ্যে। সেই জন্যে বাধ্য হয়ে সম্পর্ক ভালো করার চেষ্টার জন্যে ইউনূস প্রশাসন দিশেহারা হয়ে প্রায় ভারত সরকারের পায়ে ধরার মতো, যে আপনারা একটু বসার ব্যবস্থা করুন, আমরা বসতে চাই। দ্বিতীয় যে সম্ভাবনাটা, যে কেন বাংলাদেশ এত আগ্রহ নিয়ে বসতে চাইছিল, সেটা হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, যেটা এই বললাম দিশেহারা ইউনূস প্রশাসন। তাদের অবস্থা কাটাতে বাণিজ্যিক সম্পর্কটা
ভালো করবার চেষ্টা করতে লাগলো, যে আমরা আর কিচ্ছু বুঝি না। এর আগে অনেক কথা বলতো ওদের সমস্ত যারা ওই উপদেষ্টাদের মধ্যে, ছাত্র উপদেষ্টা এবং অন্যরা, মনে আছে সেই ইলিশ মাছ নিয়ে কি হয়েছিল? ইলিশ যাবে না, আমাদের দেশের লোক ইলিশ খাবে, আর ইলিশ খেতে গেলে যে তেলটা দরকার সেটা যায় ভারত থেকে। তো যাই হোক, পরের দিকে বুঝে গেছে যে এটা করে দিয়ে ভালো হবে না, সুতরাং তখন হচ্ছে কি বাণিজ্যিক সম্পর্ক যাতে পুরো দস্তুর স্বাভাবিক করা যায়, সেইটা চালানো যায়, তার জন্যে তারা ব্যস্ত হয়ে উঠতে পারে। তৃতীয় হচ্ছে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা। কেন কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা? কারণ ওই গঙ্গার জল বন্টন, তিস্তা পানি বন্টন, এই সমস্তগুলো নিয়েও তাদের মধ্যে কূটনৈতিক আলাপ আলোচনার দরকার হয়েছিল। আপনাদের মনে থাকতে পারে কয়েকদিন আগে গঙ্গার জল বন্টন নিয়ে ফারাক্কা সাথে কথা, ফারাক্কা ব্রিজ নিয়ে, এখান থেকে জল বন্টন নিয়ে, মানে সেখান থেকে বাংলাদেশ থেকে একদল এসছিলেন এখানে কথা বলবার জন্যে। তারা এসছিলেন, কিন্তু ভারত সরকার কথা বলেনি। ভারত সরকার কি বলেছিল? বলেছিল যে আমরা কোনো নির্বাচিত প্রতিনিধি ছাড়া, সরকার ছাড়া কারোর সাথে কথা বলবো না, এই দখলদার সরকারের সাথে কথা বলবো না। সুতরাং এই সম্পর্কটা স্বাভাবিক করার দরকার ছিল। চতুর্থত হচ্ছে ভারতকে ধরে আমেরিকার কাছে পৌঁছানো। কারণ আমাদের ট্রাম্প সাহেব, তার জমানায় ইউনূসের উপরে কীরকম চাপ আসবে সেটা তারা অনুমান করছিল। কারণ ইউনূস সম্পর্কে ট্রাম্প সেই বিখ্যাত কথা আছে না, হোয়ার ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স ম্যান? সুতরাং এই জিনিসটা আছে। এর সাথে আর একটা যেটা সব থেকে বড় কারণ এসে দাঁড়িয়ে গিয়েছিল, যেটা আরও ভয়ের কারণ, সেটা হচ্ছে আমেরিকার ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। সেই তুলসি গ্যাবার্ড এসে আমাদের ভারতে এসে তিনি একটি পত্রিকা, অনলাইন পোর্টাল, একটা তাদের সাথে এনডিটিভি, তার সাংবাদিকের সঙ্গে কথা প্রসঙ্গে যেটা বললেন সেটা হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা, ক্যালিফেট প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশ তুমুলভাবে সেখানে উগ্রপন্থী জঙ্গিরা সেখানটায় এগিয়ে চলেছে। এটা সারা পৃথিবীর পক্ষে একটা দুঃসংবাদ, পৃথিবীর পক্ষে। এটা তুলসি গ্যাবার্ড বলে গেছেন। তাহলে দুঃসংবাদ হলে তাহলে পৃথিবী থেকে কি করবে? পৃথিবীর থেকে যে দেশগুলো রয়েছে, মানে বাংলাদেশের মতো এরকম দেশকে তারা, পৃথিবীর অন্যান্য দেশগুলো তারা সন্ত্রাসবাদী দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করে দিতে পারে, সন্ত্রাসবাদী দেশ হিসেবে। আর সন্ত্রাসবাদী দেশ হিসেবে ঘোষণা করলে ওই ইউএনওর সাহায্য, আমেরিকার সাহায্য, অন্যান্য দেশের সাহায্য সব কিছু বন্ধ হয়ে যাবে। সুতরাং আরও একটা বড় কথা এইখানটায় মনে রাখতে হবে, আমেরিকা, কানাডা, ইউকে এবং আরও কিছু ইউরোপিয়ান দেশ তারা বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে ট্রাভেল অ্যাডভাইজারি চালু করে দিয়ে বলেছে ওখানে যাওয়া এখন বিপজ্জনক। কারণ এবং কিছু কিছু এলাকা তো স্পষ্টীকরণ করে দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এই এলাকাগুলোয় যেন খবরদার কেউ যাবেন না। তার মধ্যে ঢাকা শহরের একটা বড় অংশ পর্যন্ত রয়েছে। তা রাজধানীর বড় অংশ যদি থাকে তাহলে অন্যান্য জায়গাগুলো, চট্টগ্রাম, সেখানে যেতেও ট্রাভেল অ্যাডভাইজারিতে নিষেধ করা হয়েছিল। তো এই সব কারণগুলোর জন্যে সবথেকে বড় শেষের কারণটা যেটা বললাম, তুলসি গ্যাবার্ড বলে গিয়েছিলেন ক্যালিফেট প্রতিষ্ঠার চেষ্টা, আর এই ক্যালিফেট প্রতিষ্ঠার বিরুদ্ধে হচ্ছে আমেরিকা বলে দিয়েছে তারা এই জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। সুতরাং এটার জন্য যদি বাংলাদেশকে যদি ওই এ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, তাহলে হয়ে গেল বাংলাদেশের। সুতরাং কথা বলতে হবে। আর কার সাথে? আমেরিকার সাথে কথা বলার সেখানে ক্ষমতা চলছে না, কথা বলার সেই যোগ্যতাই এদের কারণ নেই, যতই নোবেল জয়ী হোক। তো তখন কি হলো, ভারতকে ধরো, ভারত আমার বাড়ির পাশে, মিষ্টি মিষ্টি কথা বলে, দরকার হলে হাতে পায়ে ধরো, ধরে একটু বসার ব্যবস্থা করো। আমরা বলতে পারবো দেখো ভারত এতদিনে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, ভারত এতদিন বলেছে যে দখলদার সরকারের সঙ্গে
যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয় সেই সরকারের সঙ্গে আমরা কোনোভাবে বসবো না, এই কথা বলেছিল। তো এখন বলবে যে এই দেখো বসে গেছি আমরা, আমরা সন্ত্রাসবাদী নই, সন্ত্রাসবাদী দেশ নই, এইটাই বলবে। এরপরে দেখুন এইবার ভারতের ব্যাপারে আসি। তাহলে তো বুঝলাম বাংলাদেশ কেন এত বসবার জন্য আগ্রহ ছিল তাদের। দ্বিতীয়ত এবার আসা যাক ভারত কিভাবে প্রস্তাব অগ্রাহ্য করেছে এবং শেষ মুহূর্তে এসে কিভাবে বৈঠকে বসতে রাজি হয়েছে এবং বৈঠক করেছে। এই ব্যাপারটা নিয়ে একটুখানি আমরা চিন্তা এইবার আমাদের মধ্যে আসে যে কেন ভারত এটা বসলো। তাহলে কি ভারতের এটা ইউনূসের কাছে পরাজয়, বাংলাদেশের কাছে হার মানল? বাংলাদেশের একজন ইউটিউবার, তার একটা ইউটিউবে দেখলাম যে মোদি নথি স্বীকার করেছে ইউনূসের কাছে। তো এই কথাগুলো এইখানটায় উঠতেই পারে। আমাদের ভারতেও কথা হচ্ছে, এমন কথাও চলছে ভারতে, যদি ইন্দিরা গান্ধী যদি আজকে ক্ষমতায় থাকতেন তিনি বাংলাদেশ দখল করে ফেলতেন, এমন কথা চলছে। কিন্তু এই কথাটা হচ্ছে অত্যন্ত বাজে কথা, কারণ ইন্দিরা গান্ধী কোনোদিন বাংলাদেশ দখল করতে যেতেন না। তিনি সেখানে পাকিস্তানের সেনার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ আলাদা। এখানে অন্য কোনো দেশ ওখানে ক্ষমতা দখল করে বসেনি, বসেছে তাদের নিজেদের দেশের মানুষ। সুতরাং এটা তাদের অনেকটা তাদের ইন্টারনাল ম্যাটার হয়ে যায়। সুতরাং এইখানটাতে এসে ভারতের ইন্দিরা গান্ধী থাকলেও ভারতে ঝাঁপাতেন কিনা, এই বাংলাদেশে ঝাঁপিয়ে পড়তেন কিনা, সেটা নিয়ে যারা বলছেন তিনি পড়তেন, তারা আমার মনে হয় ঠিক বলছেন না। তার কারণ ভেবে দেখবেন ইন্দিরা গান্ধী তাদেরকে স্বাধীন করার জন্যই নেমেছিলেন। ইন্দিরা গান্ধী ভারতের বিরুদ্ধে বাংলাদেশ আজ যা করছে সেটার জন্য কিন্তু সেই পরিস্থিতি তখন ছিল না, কিন্তু পরিস্থিতি তখন সম্পূর্ণ আলাদা ছিল। এবং ইন্দিরা গান্ধী সে দেশ জিতে নেওয়ার পরেও সে দেশের 1 ইঞ্চি মাটি নিজের দখলে রাখেননি। সুতরাং ওই দখল করার জন্য ইন্দিরা আজ থাকলে ঝাঁপিয়ে পড়তেন, কথাটা বাজে কথা। ইন্দিরা গান্ধীর সঙ্গে এই কথাটা বলা মানে খুব খারাপ কথা এটা। আচ্ছা, কিন্তু প্রশ্ন তো এটা আসে যে হঠাৎ মনের পরিবর্তনের কারণটা কি হলো মোদি সাহেবের কিংবা ভারতের। এই প্রসঙ্গে কয়েকদিন আগে আমি একটা এপিসোড করেছি, দিন 5-6-7 দিন আগে। সেখানে আমি বলেছিলাম, একটু পিছিয়ে গিয়ে কেউ খুলে দেখতে পারেন, যে ভারতের যারা চিন্তাশীল ওপরে রাজনৈতিক মতবাদের সঙ্গে যারা যুক্ত, এইসব ব্যাপারে থিঙ্ক ট্যাঙ্ক বলি যাদের, তারা কিন্তু একটা বলছে যে এইভাবে দূরে সরিয়ে না রেখে বাংলাদেশের স্বার্থে এবং ভারতের স্বার্থে ইউনূসের সঙ্গে মোদির বসা উচিত, তার সপক্ষে বলছিল। এবং মনে রাখবেন এর মধ্যে যারা এই কথা বলছিল তার মধ্যে আরএসএসের মানে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার সাথে বিজেপির নারীর যোগ আছে যার সাথে, তারাও তাদের মধ্যেও এই আলোচনা একটা অংশ থেকে আসছিল যে তাদের একটা বিখ্যাত পত্রিকা আছে, তাদের নিজস্ব না হলেও অর্গানাইজারের সমগোত্রীয় স্বরাজ্য বলে একটি পত্রিকা আছে। সেই পত্রিকায় একের পর এক নিবন্ধ লেখা হচ্ছিল যে ভারতের কতটা বসা উচিত, কি জন্যে বসা উচিত সেই বিষয়ে। আমিও আলোচনা করেছিলাম আমার এই ভিডিওতে এই ব্যাপারগুলো। তো সেই ব্যাপারগুলো শেষ পর্যন্ত দেখা গেল যে মোদি একের পর এক তিনি তাদের চিঠি দিয়েছেন বাংলাদেশ থেকে, চিঠির জবাব দেননি। এমনকি যেদিন চিঠির জবাব একবার দুবার নয়, এর আগেও বসবার চেষ্টা হয়েছে, গত সেপ্টেম্বরে আমেরিকায় বসেননি। তারপরেও তার ভারতে আসতে চেয়েছিলেন ইউনূস, চীন সফরের আগে মোদি রাজি হননি। তারপরে আবার দেখুন যখন তিনি গেলেন ব্যাংককে মিটিং করতে তখনও তিনি রাজি নন। তার যে ট্রাভেল যে সফর সূচি যেটা বেরোলো যেদিন মিটিং, তার সেই দিন সকালে যেটা বেরোলো সেখানেও এই মিটিংয়ের কোনো খবর ছিল না। সেখানে ভূপালের প্রতিনিধির সাথে, নেপালের প্রতিনিধির সাথে, এদের সবার সাথে আলোচনা সেখানে রয়েছে। এবং থাইল্যান্ড এবং মিয়ানমার তাদের সঙ্গে বসার কথা তো রয়েছেই, কিন্তু সেখানে আলাদাভাবে সাইড লাইনে বসার কথা। কিন্তু
বাংলাদেশের সাথে বসার কোনো কথা ছিল না। এমনকি যেদিন মিটিং হবে, যেদিন বৈঠক সামিট, সেদিন সকালেও পর্যন্ত যে ভ্রমণ সফরসূচি তার মধ্যে নেই। তাহলে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হঠাৎ কিভাবে পাল্টে গেল? এই হঠাৎ পরিবর্তন মানে চিন্তার বা মনের পরিবর্তনের সম্ভাব্য কারণগুলো কি হতে পারে? বলা যায় যে এর মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে সব আমেরিকার চাপ। আমেরিকার কি আছে? আমেরিকার চাপটা এই জন্যেই তাদের একটা সামরিক দৃষ্টিকোণ নতুন দেখা যাচ্ছে। আপনাদের মনে আছে যেদিন 25 তারিখে 25-26 রাতে আমাদের ইউনূস সাহেব চীন সফরে গেলেন, তার আগের দিন 24 তারিখে আমেরিকার সামরিক কর্তাদের কয়েকজন হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে চলে এলেন। তারা চলে এসে তাদের সঙ্গে বসলেন। কার সঙ্গে কথা বলেন? আমাদের ওয়াকারুজ্জামানের সঙ্গেও কথা বললেন। কথা বলে তারা চলে গেলেন। তারা তো এমনি বেড়াতে আসেননি, তারা কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। কিসের জন্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কারণটি কি? সামরিক দৃষ্টিকোণ। সামরিক দৃষ্টিকোণটা কি? তিনটে কাহিনী এর মধ্যে চলে। একটা হচ্ছে যে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার জন্য অনেকদিন আগের থেকেই বাংলাদেশের কিছু অংশ, আমাদের নর্থ ইস্টের ওই মিজোরামের ওদিক দিয়ে কিছু অংশ, তারপরে হচ্ছে ওদিকে কাচিন প্রদেশ মিয়ানমারের, এইগুলো নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করার পরিকল্পনা। এটা এই বাইডেন সাহেবের আমলে ছিল, তার আগের আমল থেকে চলছে। কিন্তু এই আমলে সেটার কোনো ঘটনার কোনো প্রকাশ আমরা দেখতে পাইনি। কিন্তু এবার এসে সেটাও উঠতে পারে, কারণ আমেরিকার স্বার্থ দেখা এটা ট্রাম্প সাহেবও ভালোভাবে দেখছেন। আর কি আছে? আবার বলি, সেন্ট মার্টিন আইল্যান্ড, সেটাও বঙ্গোপসাগর, তার উপরে নজর রাখা, আমেরিকার অনেক দিনের ঘাঁটি তৈরির পরিকল্পনা। এবং 3 নম্বর, মায়ানমারের চীনের সরকার মায়ানমারকে সমর্থন করছে সামরিকভাবে ওই আরাকান আর্মির সাথে লড়াইয়ের ব্যাপারে। সুতরাং বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইন প্রদেশে যাওয়ার একটা করিডোর তৈরির পরিকল্পনাও রয়েছে আমেরিকার। এই চাপগুলো মিলিয়ে একটা বলতে পারে যে ভারতের ওপরে যে নরেন্দ্র মোদীকে যে আপনি কথা বলুন একবার ইউনূসের সঙ্গে, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে কথা বলার সুযোগটা সহজ হবে। সুতরাং আমেরিকার চাপ। দ্বিতীয়ত আরএসএসের চাপ। আরএসএস হিন্দুদের স্বার্থ রক্ষা, এবং আমার আগের ভিডিওতে আরএসএসের চাপের কথাই বলেছিলাম যে অনেকগুলো ব্যাপারের জন্য, শুধু বাণিজ্যিক ব্যাপার নয়, হিন্দু স্বার্থ রক্ষা, চীন এবং পাকিস্তানের প্রভাব বাংলাদেশের উপর থেকে কমিয়ে দেয়া ইত্যাদি অনেক কারণের জন্যে ভারতের সেখানটায় এই বৈঠকটা জরুরি। এটা আরএসএসও কিছুদিন ধরে বলছে। তৃতীয়ত হচ্ছে, পরে হচ্ছে শেখ হাসিনার একটা ভূমিকা আমাদের কানে এসেছে, যে এই নর্থ ইস্টার্ন স্টেটসগুলো নিয়ে চীনে বসে ইউনূস যে কথা বলে এসেছেন, তার একটা প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া, যেটা খারাপ হচ্ছে বাংলাদেশের পক্ষে খারাপ, সেই প্রতিক্রিয়া ভারতে দেখা গেছে। আপনারা জানেন ত্রিপুরা থেকে অলরেডি গ্রেটার ত্রিপুরা তৈরি করবার জন্যে ওই চট্টগ্রামের ওখানে যে করিডরটি আছে সেইটা দখল করে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ত্রিপুরার সাথে যোগ করে দেওয়ার পরিকল্পনাটা রয়েছে। তাহলে এই যে পরিকল্পনা, এবং ভারতের সেনা থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই একটা কথা হচ্ছে যে এবার বাংলাদেশকে একটা শিক্ষা দিতে হবে। তো এই শিক্ষা দেওয়ার জন্যে দিতে গেলে কার ক্ষতি হবে? শিক্ষাটা কিভাবে? কথা হচ্ছে যে বাংলাদেশকে খণ্ডিত করা একটা উত্তর দিকে যেখানে আছে ওই শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক, সেটা বাড়ানো, তার জন্য রংপুর ইত্যাদিকে নিজেদের মধ্যে নিয়ে নেওয়া ভারতের মধ্যে। দ্বিতীয়ত গ্রেটার ত্রিপুরা করবার জন্যে ওখান থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে নেওয়া, এইসব পরিকল্পনাগুলো আছে। এটা করলে কার ক্ষতি হবে? বাংলাদেশের ক্ষতি হবে। মানে শেখ হাসিনা সেটা সহ্য করতে পারবেন না, তিনি সেটা সহ্য করতে পারবেন না। ফলে তিনিও শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীকে প্রচণ্ডভাবে অনুরোধ করেছেন, মানে দরকার হলে হাতে পায়ে ধরার মতো করে অনুরোধ করেছেন,
আপনি দয়া করে একবার তাদের সাথে বসুন। আজকে যে অত্যন্ত উত্তেজনা হয়েছে, উত্তপ্ত হয়েছে আবহাওয়াটা মানে থেমে যেতে পারে, ঠান্ডা হতে পারে এই উত্তপ্ত আবহাওয়াটা, এটা একটা কারণ হতে পারে। আবার ভবিষ্যতে বড় কোনো পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্যে ইউনূসের সঙ্গে এই মিটিংটা হতে পারে। সেই পরিকল্পনাটা কি? সেই পরিকল্পনাটা আমি মানে খুব বড় করে এখানে বলতে পারবো না, শুধু একটু বলি। যেমন বলি দেওয়ার আগে, পুজোর আগে বলি দেওয়ার আগে পাঁঠাকে ওই চান টান করিয়ে সিঁদুর মাখিয়ে একেবারে খাইয়ে দাইয়ে তারপরে কোলে করে নিয়ে এসে হাঁড়ি কাঠে দেওয়া হয়। এটা তেমনও কিছু হতে পারে। ভারতের বড় কোনো পরিকল্পনা ভবিষ্যতের জন্যে আসতেই পারে। কারণ ভারত এত বছর ধরে দেখে এসেছে, যতই বাংলাদেশের জন্য স্বার্থ ত্যাগ করো, সে দেশের একটা সংখ্যক মানুষ, তাদের সংখ্যা বড় কম নয়, সেই মানুষ তারা চিরকালের জন্য ভারত বিরোধী থাকবে। এবং এই ভারত বিরোধিতার মূল কারণ হচ্ছে ভারত হিন্দু প্রধান দেশ, ভারতের সরকার হিন্দু প্রধান, সুতরাং তাদেরকে সহ্য করা যাবে না। তো এই কারণগুলো যে কোনো সবগুলো মিলেও হতে পারে, আবার যে কোনো একটাও হতে পারে, আবার সবগুলো মিলিয়ে একটু একটু করে একটা জিনিস হতে পারে, যার জন্যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়েছে ইউনূসের। সুতরাং এই হচ্ছে বৈঠকের কারণ। এটা হঠাৎ এক মুহূর্তের কোনো সিদ্ধান্ত পরিবর্তন নয়। সকালে বলছেন নরেন্দ্র মোদী বসবো না, ভারত বলছে বসবো না, 2 ঘন্টার মধ্যে বসলেন। এটা হঠাৎ পাল্টে যাওয়া কোনো ঘটনা নয়, এটা অনেক চিন্তা ভাবনা করে এবং এর পেছনে বড় কোনো কারণ আছে। সেই কারণগুলো এখানে আলোচনা করলাম। কেমন লাগলো সেটা জানাবেন। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।